নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা। ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে। একাংশ চাকরি প্রত্যাশীরা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি নিয়ে দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে। একাংশ চাকরি প্রত্যাশীরা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবি নিয়ে দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করলেন। দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া প্রায় থমকে আছে। উল্লেখ করা প্রয়োজন, সংশ্লিষ্ট দুটি পদে নিয়োগের জন্য গত বছরের জুলাই মাসে দেওয়া বিজ্ঞপ্তি মূলে রাজ্যের বহু চাকরি প্রত্যাশী আবেদন করে এবং পর্যায়ক্রমে শারীরিক পরীক্ষা সহ লিখিত পরীক্ষার পর্ব সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো নিয়োগ পর্ব সম্পন্ন হওয়ার নামগন্ধ নেই। গোটা বিষয় নিয়ে একাংশ কর্মপ্রার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ এদের মধ্যে একটি অংশ ফায়ার সার্ভিসের দফতরে এসে দফতরের অধিকর্তা বরাবরে আবেদন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানান। গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জনৈক চাকরি প্রত্যাশী দাবি করেন যে অনতিবিলম্বে যাতে সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করেন, তার জন্যই তাদের আজকের এই পদক্ষেপ। স্যার, অ্যাকচুয়ালি আমরা আমাদের একটা জুলাই মাসে 2022-এ একটা নোটিফিকেশন এসেছিল ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভারের পোস্টের জন্য। তারপর ফিজিক্যাল হয় 8টা ডিস্ট্রিক্টে বিভিন্ন ডেটের মধ্যে। তারপরে এই 2023-এর 8 তারিখ জানুয়ারি মাসে আমাদের রিটেন এক্সামও হয়ে যায়। তারপরে প্রসেস হচ্ছে ভাইভা এবং ফাইনাল মেরিট লিস্ট। ওইটা দীর্ঘদিন 1 বছর মতো হয়ে গেছে। বাকি যে প্রসেসটা আছে ওইটা যাতে সুস্থভাবে এবং অতি শীঘ্র করা হয়, তার জন্য আজকে আমরা ডিরেক্টর স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিলাম এবং স্যার যদি বলে আর ডেটটা আমাদের বলে দেয় তাহলে ওটা সুবিধা হয় আমাদের যারা টিকে আছে। 28 জুলাই 2022-এ একটা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভার দুটো পোস্টের জন্য টোটাল 325 জনের একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল। এই ভ্যাকেন্সির মধ্যে আমরা যা ফিজিক্যাল খুব সুষ্ঠুভাবে হয়েছিল এবং রিটার্ন এক্সামও হয়ে গেছে। ফিজিক্যাল কোয়ালিফাই করার কিছুদিন 2-3 মাস পরেই হয়ে গেছিলো। আর 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 8টা ডিফারেন্ট ডেটের মধ্যে এটা হয়েছিল। তো আমরা আজকে বলতে চাই যে আমাদের এই প্রসেসটা যে আমরা রিটার্নটাও হয়ে গেছি, ফিজিক্যালও কোয়ালিফাই করেছি, করে আমরা প্রায় বিগত 1 বছর হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু নেই রেজাল্ট সম্বন্ধে। তো আমরা আজকে আমাদের ডেপুটি স্যারের কাছে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে এসেছি যাতে আমাদের প্রসেসটা খুব সুষ্ঠুভাবে এবং তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয় বা রেজাল্ট আর ভাইবার এক্সামের জন্য আমাদের নাম আসে বা মেরিট বের করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোর 6ষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা হতে বিলম্ব হচ্ছে। অবিলম্বে ফলাফল ঘোষণার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলির 6ষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা হতে বিলম্ব হচ্ছে। অবিলম্বে ফলাফল ঘোষণার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। প্রায় 1 মাসের বেশি সময় অতিক্রান্ত হতে চললেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলো 6ষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা হয়নি। এর ফলে সঙ্গত কারণে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে রাজ্যের কিংবা রাজ্যের বাইরে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের অসুবিধার সম্মুখীন বা মুখে পড়তে হচ্ছে। গোটা বিষয় সম্পর্কে গুরুত্ব অনুধাবন করে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলে অনতি বিলম্বে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ফলাফল প্রকাশ করার দাবি জানিয়েছেন। আমরা অবগত আছি যে আমাদের রাজ্যের যে সাধারণ ডিগ্রি কলেজগুলো রয়েছে, আমাদের জেনারেল ডিগ্রি কলেজগুলি, এই কলেজগুলোর মধ্যে যারা 6 সেমিস্টারে পড়াশোনা করে, যেমন বিএ, বিএসসি, বিকমের, তারা যেন অতি সত্বর তাদের রেজাল্ট আউট করা হয়। কারণ তাদের কিছুদিন পূর্বে তাদের এক্সাম শেষ হয়ে গেছে এবং তারা তাদের বিএড কোর্স বা তাদের পিজি করতে গিয়ে তারা আউট অফ স্টেট গিয়ে তাদের হায়ার এডুকেশন তারা করবে ওখানে গেছিলে। তার জন্য আমরা চাই যে তাদের অতি সত্তর রেজাল্ট আউট করা হয়। তা নিয়ে আজকে আমরা আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন ওনার কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিয়মিত চেকিং এর সময় আগরতলা রেল স্টেশনে প্রায় 4.5 কোটি টাকার স্বর্ণ অলংকার সহ আটক 2 জন। বৈধ কাগজ থাকা সত্ত্বেও চলছে উপযুক্ত তদন্ত, দাবি রেল পুলিশের।
নিয়মিত চেকিংয়ের সময় আগরতলা রেল স্টেশনে প্রায় 4.5 কোটি টাকার স্বর্ণ সহ আটক 2 জন। বৈধ কাগজ থাকা সত্ত্বেও চলছে উপযুক্ত তদন্ত। দাবি রেল পুলিশের বিগত প্রায় 3 মাস ব্যাপী গোটা রাজ্যের রেল স্টেশনগুলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিশেষভাবে সেখানে নজরদারি চলছে। এরকমই এক নজরদারি বা চেকিংয়ের সময় আজ আগরতলা রেল স্টেশনে আনুমানিক প্রায় 4.5 কোটি টাকার স্বর্ণালংকার সহ 2 ব্যক্তিকে আটক করা হয়। রেল পুলিশের বক্তব্য অনুযায়ী আটককৃত ব্যক্তিরা উদ্ধারকৃত স্বর্ণালংকারের উপযুক্ত কাগজ বা বৈধ সমস্ত প্রমাণ দেখিয়েছেন, কিন্তু তারপরেও যেহেতু একটা স্বর্ণ সংক্রান্ত বিষয় তাই ওনারা গোটা বিষয়টি শুল্ক দপ্তরে হস্তান্তর করেছেন। পরবর্তী সময়ে উপযুক্ত পদক্ষেপ এক্ষেত্রে শুল্ক দপ্তর স্থির করবেন। এদিকে রেল স্টেশন চত্বরে এরকম ভাবে বিপুল পরিমাণে স্বর্ণালংকার সহ 2 ব্যক্তির আটক হওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেলওয়ে স্টেশনে মুক্তিপুরা সব জায়গাতে স্পেশাল রেট চলছে, আপনারা জানেন 3 মাস ব্যাপী। সেই উপলক্ষে আজকে আমরা আমাদের জিআরপি, আরপিএফ অফিসার এবং পিএসআর স্টাফ, আদার বিএসএফ সব অর্গানাইজেশন স্টেশনে থাকে। তো আমরা যখন চেকিং করছিলাম মানুষের লাগেজ এবং ইলিগাল কন্ট্রাভেন্স, তখন 2 জন লোকে লাগেজ চেক করে আমরা তাদের লাগেজের মধ্যে গোল্ড অর্নামেন্টস পাই অনেকগুলি। তো ওইগুলো দেখার পর তাদের কাছে পেপারস এবং অথেন্টিকেশন ডকুমেন্টস পুরো আছে, এগুলো আমরা চেক করার পর দেখি যে এখানে অ্যাপ্রক্স 7.5 কেজি অর্নামেন্টস, গোল্ড অর্নামেন্টস আছে। তো এগুলো তারা বিভিন্ন স্টেটে যায়, ওইখানে যে জুয়েলারি শপগুলো আছে ওইখানে তারা সেলিংয়ের জন্য যায়, এখানে বিক্রি করে এবং অর্ডার নেয়। তো ওইটার বেসিসেই তারা আজকে আগরতলা জুয়েলারিতে দেখানোর পর এগুলো নিয়ে গুয়াহাটি যাচ্ছিল। তখন আমরা এগুলা দেখে আমরা ডিটেইন করি তাদের, যেহেতু এটা গোল্ড রিলেটেড ম্যাটার, সেজন্য আমরা এবং আরপিএফ এর অফিসাররা সবাই মিলে আমরা কাস্টম অথরিটি সুপারিনটেন্ডেন্ট কাস্টমকে ডাকি। কাস্টম এসে তাদের ডিটেইন করে নিয়ে গেছে। এগুলার যে পেপারস এবং গোল্ডগুলার যে জেনুইনিটি ওটা তারা ভেরিফিকেশন করে অ্যাজ পার আইন অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিয়ে নিলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ফিরে এলাম বিরতির পর। খোয়াইয়ের ধনবিল এলাকায় বিলাসবহুল গাড়ি থেকে 5 লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক কমলপুরের সৌমিত্র কর্মকার। খোয়াইয়ের ধলাবিল এলাকায় বিলাসবহুল গাড়ি থেকে 5 লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক কমলপুরের সৌমিত্র কর্মকার। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ আরও একবার নেশাবিরোধী কর্মক্ষেত্রে
বিশেষ সফলতা অর্জন করল খোয়াই পুলিশ। ঘটনার বিবরণী জানা যায়, আগরতলা থেকে কমলপুর যাওয়ার পথে বিলাসবহুল গাড়িতে করে হেরোইন পাচার হচ্ছিল। এই সংবাদের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি মজুমদার সহ খোয়াই থানার পুলিশ আধিকারিক সুবীর মালাকার ধলাবিল এলাকায় উৎ পেতে বসে থাকেন। এরপর যথারীতি গাড়িটি আসলে গাড়িটিকে আটক করে তোলা, সে চালানোর পর গাড়ির ভেতরে বিশেষভাবে 6টা কেসের মধ্যে রাখা আনুমানিক 5 লক্ষাধিক টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয় এবং সাথে সাথে ওই গাড়ির চালক সৌমিত্র কর্মকার, যিনি কমলপুরের বাসিন্দা, তাকে আটক করা হয়। পুলিশের দাবি হচ্ছে উপযুক্ত ধারায় মামলা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আগামী দিনও এই প্রকারের অভিযান জারি থাকবে বলে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছেন। আজকে বিকালবেলার দিকে সন্ধ্যা হওয়ার জাস্ট একটু আগে আমরা একটা ইনফরমেশন পাই যে একটা গাড়ি ধলাবিল হয়ে রামচন্দ্রঘাটের দিকে দ্রুত বেগে যাচ্ছে। তো ইন দ্যাট ইনফরমেশন মি অ্যালং উইথ মাই ওসি খোয়াই আমরা আমাদের ভেহিকলস দিয়ে দ্রুত বেগে ওটার পেছনে আমরা ভাগি অ্যান্ড সাকসেসফুলি ওদেরকে আমরা ধলাবিল চৌমনির থেকে জাস্ট 500 to 600 মিটার্সের মাঝখানে ওকে সাকসেসফুলি আমরা আটক করতে পারি। তো গাড়িটা হলো টিউভি 300 একটা গাড়ি, মাহিন্দ্রা কোম্পানির। ড্রাইভারকে সাথেই আমরা সাকসেসফুলি আটক করতে পারি। ড্রাইভারের নাম সৌমিত্র কর্মকর, বাড়ি জিজ্ঞাসাবাদ করে জানতে পেলাম যে হিজ নেটিভ হোম ইজ ইট কমলপুর। তো ওইখান থেকে গাড়িটাকে আমরা আটক করলাম। আটক করে ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা তল্লাশি করলাম। তো গাড়ির ভিতর থেকে উই হ্যাভ ফাউন্ড 6 কেসেস অফ হেরোইন, যার বাজার মূল্য অ্যারাউন্ড 5 to 6 লাখ রুপিস হবে। আমরা ওকে অ্যারেস্ট করলাম, গাড়ি সিজ করলাম, আর এখন ফার্দার ইন্টারোগেশন চলছে। আফটার ইন্টারোগেশন উইল বি লেটিং ইউ নো হোয়াট ইজ দি প্রোগ্রেস অফ দি ইনভেস্টিগেশন। আর আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খুঁজারও চেষ্টা করছি। তো ইন্টারোগেশনের মাঝখানে আমরা 5 ডেজের রিমান্ড চাবো। রিমান্ডের মধ্যে আমরা তো বের করে নিতে পারবো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস এটা কি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজনগর ব্লকের একিনপুরের তেবাড়িয়া মুসলিম পাড়াতে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ প্রায় 10 লক্ষাধিক বাংলাদেশি টাকা উদ্ধার এবং আটক করা হয়েছে একজনকে। রাজনগর ব্লকের একিনপুরের তেবাড়িয়া মুসলিম পাড়াতে পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ 10 লক্ষাধিক বাংলাদেশি টাকা উদ্ধার, আটক এক। নেশা বিরোধী অভিযানে ব্যাপক সফলতা অর্জন করল রাজনগর পিআরবি পুলিশ। জানা গেছে, বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশের নগদ 10,48,250 টাকা সহ 2টি দূরবীন, 450 বোতল কফ সিরাপ, 6 কেজি গাঁজা সহ 150টি মদের বোতল উদ্ধার করে পুলিশ এবং বিএসএফ 69 ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে দেখা যায় যে সংগঠিত এই অভিযান ব্যাপক সাড়া তৈরি করে। জানা গেছে, রাজনগর ব্লকের একিনপুরের তেবাড়িয়া মুসলিম পাড়ার বাসিন্দা জাপান মিয়ার বাড়িতে এই অভিযান সংগঠিত হয় এবং সঙ্গত কারণেই বাড়ির মালিক জাপান মিয়াকে গ্রেফতার করে পুলিশের দাবি হচ্ছে উপযুক্ত ধারায় সেখানে মামলা নথিভুক্ত করে পরবর্তী তদন্ত কার্য সম্পন্ন করা হবে এবং বিশেষ করে সংশ্লিষ্ট ধৃত জাপান মিয়ার সাথে আর কে জড়িত রয়েছে বা তিনি এত বাংলাদেশি টাকা কি কারণে বা কোথা থেকে আনলেন, এই বিষয় নিয়ে ব্যাপক তদন্ত পুলিশ করবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কৃষ্ণের জন্মাষ্টমীতে গিয়ে মথুরা থেকে নিখোঁজ হওয়া নালন্দার 80 ঊর্ধ্ব সরস্বতী দেবীকে পরিজনদের হাতে তুলে দিলেন আরপিএফ। কৃষ্ণের জন্মাষ্টমীতে গিয়ে মথুরা থেকে নিখোঁজ হওয়া নালন্দার 80 ঊর্ধ্ব সরস্বতী দেবীকে পরিজনদের হাতে তুলে দিলেন আরপিএফ। বিগত কিছুদিন আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গিয়ে মথুরা থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন নালন্দা জেলার 80 ঊর্ধ্ব মহিলা জনৈকা সরস্বতী দেবী। তারপর ওনার পরিবার পরিজনেরা বহু খোঁজাখুঁজি করে স্থানীয় থানাতে নিখোঁজ ডায়েরি করেছিলেন। এরই ফাঁকে কোনোভাবে সংশ্লিষ্ট মহিলা ট্রেনে চেপে ত্রিপুরা রাজধানী আগরতলাতে চলে আসেন। এদিকে আগরতলা রেল স্টেশনে উদ্দেশ্যহীনভাবে সংশ্লিষ্ট মহিলা ঘুরতে থাকলে রেল পুলিশ উনাকে আটক করে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করার পর ঘটনা প্রকাশ্যে আসে। তারপর রেল পুলিশ সংশ্লিষ্ট মহিলাকে নিজেদের হেফাজতে রেখে তার পরিজনদের খবর দিলে আজ সংশ্লিষ্ট মহিলার নাতি নালন্দা থেকে এখানে ছুটে আসার পরে রেল পুলিশ উনার দাদিকে তার হাতে হস্তান্তরিত করেন। গোটা বিষয় নিয়ে নিজের দাদিকে কাছে পেয়ে নালন্দা জেলা থেকে আসা
নাতে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আরপিএফ সহ সংশ্লিষ্ট প্রত্যেককে, যাদের জন্য তিনি তার দাদিকে সুরক্ষিতভাবে ফিরে পেয়েছেন। कुमार निकाला हुआ, मेरा घर नालंदा जिला हुआ, मेरा दादी के नाम सरस्वती देवी हुए। मथुरा गए थे कृष्ण जन्माष्टमी में, मायरा गए थे, मथुरा थाना में केस हुआ। हम लोग एक नवादा जिला का यहाँ आरपीएफ है भैया, वही हम लोग को कॉल किए तो हम लोग यहाँ आ। तो अभी कितने खुश है आप? बहुत ज्यादा खुश है, बहुत ज्यादा खुश है। मेरा दादी मिल गई। आप किसको शुक्रिया अदा करना चाहिए? भैया को शुक्रिया अदा करेंगे, थाना को शुक्रिया अदा करेंगे। नालंदा से मथुरा से मतलब गुमशुदा हुआ था, उसका ना पता था। वो यहाँ हम लोग को प्लेटफॉर्म में चेकिंग का वक्त मिला, उसको 2 दिन हम लोग अपना कस्टडी में रखा। उसका गार्जियन को खबर दिया, वो भी उसका गार्जियन आया है। हाँ, उसका नेम एंड एड्रेस आपको लोग को मिल जाएगा। उसका गार्जियन अभी मथुरा से आया है, उसको हम लोग हैंड ओवर कर रहा है। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজধানীতে নজরুল কলাক্ষেত্র সহ একাধিক জায়গায় চলছে পরিকাঠামোগত উন্নয়নের কাজ। কাজের গুণগত মান খতিয়ে দেখতে এবার সফর করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজধানীতে নজরুল কলাক্ষেত্র সহ একাধিক জায়গায় চলছে পরিকাঠামোগত উন্নয়নের কাজ। কাজের গুণগত মান খতিয়ে দেখতে সফর মুখ্যমন্ত্রী। এ সময়ের মধ্যে রাজধানী আগরতলা শহরে বিভিন্ন প্রকারের নির্মাণ কাজ যেমন চলছে, ঠিক এর পাশাপাশি মুক্তধারা অডিটোরিয়াম হল, নজরুল কলাক্ষেত্র সহ বিভিন্ন জায়গায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট নির্মাণ কেন্দ্র বা ক্ষেত্রগুলোর আধুনিকীকরণের প্রক্রিয়া চলছে। এই সমস্ত কাজগুলো গুণগত মান বজায় রেখে প্রয়োজন অনুযায়ী সংগঠিত হচ্ছে কিনা সে ব্যাপারে সরজমিনে তদন্ত করার জন্য আজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সংশ্লিষ্ট নির্মাণ কাজগুলোর ক্ষেত্রসমূহে নিরীক্ষণ পর্ব সম্পন্ন করেন। এ পর্বে মুখ্যমন্ত্রী কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়গুলোর জানার চেষ্টা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সেখানে উপযুক্ত পরামর্শ দিয়েছেন। এরই ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বা যেই গতিতে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে সে ব্যাপারে গভীর সন্তুষ্ট প্রকাশ করেছেন। পাশাপাশি বিভিন্ন হলঘরগুলোর আধুনিকীকরণের প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন যে সময়ের সাথে তাল মিলিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা সহ রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে এই সমস্ত বা এই হলগুলো তৈরি হয়ে গেলে প্রচন্ড সুবিধা হবে। যেভাবে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত ক্ষেত্রে আধুনিকীকরণ করা হচ্ছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে বর্তমানে গোটা দেশে আর্থসামাজিক এবং পরিকাঠামোগত উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। সব মিলিয়ে সার্বিকভাবে সংশ্লিষ্ট নির্মাণ কাজগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে এই কাজগুলো অবিলম্বে সম্পন্ন হয়ে গেলে পরবর্তী সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে বাকি বিষয়গুলো দেখা হবে। আরও যেসব আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা দিয়েছি কিছু এখানে ন্যাশনাল ড্রামা এনএসডি, তো তারপর আরেকটা আছে ললিতকলা একাডেমি, সেইগুলো দেখলাম। তো মোরাললেস ভালোই লাগলো, কিন্তু খালি যেসব জায়গাগুলো আমার কাছে মনে হলো যে এগুলো কারেকশন দরকার সেগুলো আমি বলেছি। তো সেখান থেকে চলে এলাম নরসিংগড়ে এসে এখানে পলিটেকনিকের যে নতুনভাবে বিল্ডিংটা হচ্ছে, আপনারা জানেন আগের যে পলিটেকনিক কলেজ ছিল তার প্রায় 50% আমরা ল ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছি। এখনও ক্লাস চলছে কিছু জায়গায়। তো সেটাকে একটা নতুন বিল্ডিং, এখানে দুটো জায়গায় যে বিল্ডিংয়ের কোন জায়গায় হবে সেই বিষয়টাও দেখলাম, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। তো কবে নাগাদ শেষ হবে সেই বিষয়গুলো অবগত হলাম। তো সেখান থেকে আবার চলে গেলাম আমাদের যে আরেকটা ইনস্টিটিউট আছে, মানে মেইন যে ইনস্টিটিউটটা, সেখানে একটা অডিটোরিয়াম দেখলাম নতুন, সেটাও মানে খালি ইনোগ্রেশনের অপেক্ষা আছে, খুব ভালো। সেখানেও প্রায় 800 আসন সংখ্যা আছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য ময়দানে নামলো ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি। মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য ময়দানে নামলো ক্রাইম অ্যান্ড কারাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি।
একদিকে যেমন আমাদের গোটা সমাজের মধ্যে নেশা প্রতিনিয়ত লাগামহীনভাবে বৃদ্ধি পেয়ে চলেছে, ঠিক এর পাশাপাশি নেশা মোকাবেলায় সরকারের পাশাপাশি বিভিন্ন অংশ দৃঢ় এবং বলিষ্ঠভাবে ময়দানে নামতে শুরু করেছেন। আজ বর্তমান সমাজকে মাদকমুক্ত করার জন্য উপযুক্ত পদক্ষেপ পুলিশ প্রশাসন থেকে যাতে গ্রহণ করা হয় তার জন্য ক্রাইম অ্যান্ড কারাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে ড্রপগেট স্থিত ক্রাইম ব্রাঞ্চের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপি প্রদান করে বেরিয়ে যাবার মুখে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সংস্থার তরফ থেকে গোটা রাজ্যে ক্রমবর্ধমান নেশার বাড়বাড়ন্ত নিয়ে ব্যাপক চিন্তা প্রকাশ করা হয়। পাশাপাশি এটাও জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে আগামী দিনে মাদক মুক্ত রাজ্য তৈরি করার জন্য আরও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি থেকে আমরা এখানে এসপি সাহেবের সাথে দেখা করতে এসেছি। মূলত কারণ হচ্ছে যেটা এখন আগরতলা সংলগ্ন এবং পার্শ্ববর্তী এলাকাতে যে ড্রাগের যে রমরমা একটা ব্যবসা চলছে, ওই ব্যবসাতে যুব সমাজ ধ্বংসের পথে চলছে। তো ওই যুব সমাজ যাতে ধ্বংসের পথে না পড়ে সেই কারণে আমরা আজকে এখানে এসপি সাহেবের সাথে দেখা করতে আসলাম এবং কিছু ফুটেজ আমাদের কাছে ছিল এরিয়া ওয়াইজ, এই ফুটেজগুলো আমরা দিয়েছি ওনার কাছে। বাকি সব ওনারা বলেছেন যে ওনারা এই সুবাদে ওনারা যা যা করার করণীয় করছেন। কথা বলার পর কি বলেছেন উনি বলছেন এই বিষয়টা নিয়ে ওনারা বিশদভাবে যা দেখবেন এবং আমরা যেহেতু আছি এখানে আমাদের ওনারা প্রত্যেক সময় সহযোগিতা করবেন, এই কথা ওনারা বলেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। চিত্র সাংবাদিক বাপন দাসকে বিনা কারণে হেনস্থা করল ট্রাফিক পুলিশ লিটন দাস। ছবি তুলে হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। স্যার বলে সম্বোধন না করায় রক্তচক্ষু দেখান চিত্র সাংবাদিককে। ট্রাফিক পুলিশ লিটন দাস ও সুকুমার দেববর্মা দাদাগিরি এক চিত্র সাংবাদিকের সামনে বা এক চিত্র সাংবাদিকের সাথে করা হয়। এবার সাধারণ মানুষের সাথে তো প্রতিদিনই করে যাচ্ছেন বাঁকা পথে অর্থ কামাইয়ের এমন অভিযোগ ভরে ভরি। ট্রাফিক পুলিশের রক্তচক্ষুর ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ না করলেও সাংবাদিকরা কিন্তু ছেড়ে কথা বলার পাত্র নয়, সেটা বুঝিয়ে দিলেন চিত্র সাংবাদিক। ঘটনা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকায় নিজের পেশাগত কাজ সেরে আসছিলেন চিত্র সাংবাদিক বাপন দাস। সঙ্গে থাকা সুকুমার দেববর্মা নামে আরেক ট্রাফিক পুলিশ মোবাইল বের করে বাপন দাসের ছবি ক্যামেরাবন্দি করে। এবারে বাপন দাসের অপরাধ, সে স্কুটি রাস্তার পাশে দাঁড় করিয়ে মোবাইলে কথা বলছিলেন অফিসের কাজে। ট্রাফিক কর্মী রূপধারী কয়েকজনের কারণেই কলঙ্কে কালিমা লিপ্ত হচ্ছে গোটা ট্রাফিক ইউনিট, এমনটাই দাবি করছে রাজ্যের তথ্যবিজ্ঞ মহল। এখন দেখার বিষয় এই ঘটনা সম্পর্কে পশ্চিম জেলার ট্রাফিক সুপার কি ব্যবস্থা গ্রহণ করেন। আপনারা কইছেন নেমপ্লেট খুলে দিতে না, আপনারা কইছি ভিডিও উঠবো ভালো নাকি খারাপ আপনারা জিজ্ঞেস করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রতিবেশীর আক্রমণে আহত দুই ভাই। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জীবিতে চিকিৎসাধীন রয়েছেন তারা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার খোয়াই থানাধীন বনকর এলাকায়। এলাকার বাসিন্দা আহত তপনশীলের বাড়ির সীমানায় থাকা একটি পেঁপে গাছ এদিন ভেঙে ফেলে প্রতিবেশী বাড়ির লোক। এ নিয়ে ঝামেলা হয়। তপনশীলের বাবা এ নিয়ে প্রতিবেশীকে গালিগালাজ করেন। অভিযোগ, ক্ষুব্ধ হয়েই প্রতিবেশী বাড়ির লোকজন আক্রমণ করে তপনশীল ও তার ভাই স্বপনশীলের উপরে। প্রতিবেশীর আক্রমণে একই পরিবারের দুই ভাই আহত হন। প্রথমে তাদের খোয়াই হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে জীবিতে তাদের চিকিৎসা চলছে। ঘটনায় বনকর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আচ্ছা, কি কারণে মারধর করছে? আমি তো ঘুমাতে উঠছি, শুনছি পাপ্পা গাছ ভাঙা লাগছে, এটা লইয়া তারা বাবা বইয়ে বইলে এরপর ফাবুল টাবুল লইয়া মাইতে। পাপ্পা গাছটা কারা ছিল? আর কয়েকটা আমার গুঞ্জামাই। আচ্ছা,
কে ভাঙছে? মাঝে এই অমরের বহু দুর্বন্ধ আর ওটাই গেলি বহাবে বসে পরে ঘরের দরজা পাইছে বুঝতে এরপরে এরা সাবল টাবল লই আই আছে বাড়ি যাবে বাড়ির মাঠে সাবল দিয়ে। কতজন আসলো তারা? এরা 6 জন। তারা কি পাশের বাড়ি? পাশের বাড়ি। আচ্ছা, 6 জনের নাম কি? অমর নমদার, মিটন নমদার, কিটু নমদার, আকাশ, এরপরে হরি নমদার। বড়দের দলের একটা ভাব পালাস আছে ভাব পালাস করে এই মহিলারা বাঙ্গালের কাছে বাঙ্গিয়া কাগজ চর্চিত আছে এবার হেরবালা কোথাছি কইয়া দেহ হেবে দেখি চলছিলাম কই দেহ সব পাশ করে আমি মাত্র না থা ওর দূরের কথা এরপরে জন্য বন্ধের বহাবার জগৎ আছে বর্ষঘন্টা এরপরে পুরো হন্ডি বাড়ি হয় কিছু শক্তি তারপরে বরফ বর্ষা মধ্যে তার মনে করে ঘুমাস তো ঘুমাতে বাইরে বড় দৌড়ে গেছে দৌড়ে বাড়ি হলাইছে। যারা মারধর করছে তারা কি আপনারা পাশের বাড়ি? রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।